আমার মতো একজনকে এসব বলে লজ্জা দেবেন না। চেহারাও তো এমন কিছু ভালো নয়। কি দেখে আপনি আমার প্রতি আকৃষ্ট হলেন যে এখন আমাকেই লাগবে বলে আমার একটা ভাব করছেন? নাটক শেষ করুন না। আর নাটক করে কি হবে বলেন? আমার তো দেয়ার মতো কিছুই নেই আপনাকে। আনভির কথা শুনে ওয়াহেস অনুনয় ভরা কণ্ঠে বলে ওঠে। মহব্বত যদি চেহারার সৌন্দর্য দেখেই হতো, তবে রব নিশ্চয়ই মানুষের অন্তরকে এত গভীর করতেন না। তুমি আমার কাছে কে জানো? তোমার সঙ্গ আমায় কতটা শান্তি দেয়। তোমার ভালোবাসা, তোমার আগলে রাখে আমি যে কতটা শান্তিতে বেঁচেছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো। একটু থেমে অসহায় গলায় সে আবারও বলে। ফিরে এসো না প্রিয়তমা। সম্ভব নয়। কথাটা বলেই আনভি খট করে ফোনটা কেটে দেয়। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। হাতের মুঠোয় থাকা নিষ্প্রাণ যন্ত্রটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয় কিছুক্ষণ। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ নিষ্ঠুরভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে। এক তীব্র অসহনীয় কষ্ট গলা বেয়ে উঠে আসতে চাইছে। ওর ভীষণ কান্না পাচ্ছে। দুহাত মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে ইচ্ছা করছে। নিস্তব্ধ ঘরের নীরবতা ভেঙে কানে এখনো বারবার প্রতিধ্বনিত হচ্ছে ওয়াহেজের বলা সেই আকুল আর্দ্র স্বর। ফিরে এসো না প্রিয়তমা। শব্দগুলো জাদু মন্ত্রের মতো আনভির অন্তরকে আচ্ছন্ন করে ফেলতে চাইছে। মনের গহীন থেকে একটা অন্ধ অবুঝ ইচ্ছে প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। মনে হচ্ছে পৃথিবীর সব হিসেব নিকেশে ভুলে, সব যুক্তি জলাঞ্জলি দিয়ে এক দৌড়ে ওয়াহেজের কাছে চলে যায়। গিয়ে ওই মানুষটার বুকে মুখ লুকিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। বলে দেয় সেও ভালো নেই তাকে ছাড়া। কিন্তু না, ঠিক তখনই মস্তিষ্ক তার তীক্ষ্ণ ঘণ্টা বাজিয়ে সতর্ক করে দেয় আনভিকে। অবুঝ অন্তরের দুর্বলতার সজোরে আঘাত করে বাস্তবতার নির্মম স্মৃতি। মস্তিষ্ক বারবার ফিসফিস করে বলছে, বোকামে, আবার গলে যেও না, এসব মিথ্যা, এসবই মরীচিকা। এই মায়াবী কণ্ঠ আর আকুলতার আড়ালে হয়তো লুকিয়েছে নতুন কোনো চাল, নতুন কোনো ভয়ঙ্কর সত্যি। আনভি দু হাঁটুতে মুখ গুজে নেয়। চোখ ছাপিয়ে নেমে আসা তপ্ত পানি গাল ভিজিয়ে দেয় তার। একদিকে ওয়াহেজের প্রতি তার অঘম টান, অন্যদিকে ঠকে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই দুয়ের মাঝখানে পড়ে আনভির সত্তা রূপান্তর হচ্ছে আস্ত একটা রণক্ষেত্রে। সে জানে না এই যুদ্ধের শেষ পর্যন্ত কার জয় হবে, অবুঝ অন্তরের নাকি সতর্ক মস্তিষ্কের। সকাল ৯টা। ঘড়ির কাঁটায় সকাল ৯টা বাজলেও দিনের আলোয় এখনো ভোরের আড়মোড়া ভাঙ্গার ক্লান্তি। আকাশের ক্যানভাসে আছে নীলের বদলে এক চাটিয়া রাজত্ব করছে ধূসর আর কালচে মেঘের দল। রোদ তার মেঘের চিরচেনা লুকোচুরি খেলা আজ নিস্তব্ধ। সূর্য মামা মনে হয় অভিমান করে মেঘের পুরো চাদর গায়ে দিয়ে ঘুমে আচ্ছন্ন। চারপাশ জুড়ে ভেসে আসছে স্নিগ্ধ স্যাঁতস্যাঁতে হাওয়া। সে হাওয়ায় মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ আর বুনো পাতার ঘ্রাণ। রাস্তার ধারের গাছগুলো স্থির দাঁড়িয়ে আছে, কোনো এক অজানা বিষণ্ণতায় বা নিবিড় অপেক্ষায় ডুবে আছে তারা। মাঝে মাঝে হঠাৎ দমকা হাওয়া এসে গাছের পাতাগুলোকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, আর টুপটাপ ঝরে পড়ছে পাতায় জমে থাকা বৃষ্টির দু এক ফোঁটা। সকাল ৯টায় যে চেনা ব্যস্ততায় আনভি থানায় এসেছে, থানার পরিবেশটা ভারী উত্তেজিত। আনভি একটা সেলের বাইরে বসে আছে, আর ও পাশে ওর বাবা ইয়াহিয়া। দুজনের মাঝখানে লোহার মোটা গড়াত। কেউ কোনো কথা বলছে না। আনভি তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা নামক মানুষটার দিকে। মাত্র একদিনেই তার কি করুণ দশা হয়েছে। দেশের আইনের এখন যে কঠোর রূপ, তার নির্মমতা। ইয়াহিয়ার সারা শরীরের খোদাই করা মারের চোটে সামনের ৩-৪টে দাঁত পড়ে গেছে। মুখমণ্ডল কেমনভাবে থেতলে দেওয়া হয়েছে যে তাকানোর মতো অবস্থা নেই। বেশ কিছুক্ষণ এই শ্বাসরুদ্ধকর নীরবতার পর ইয়াহিয়া মুখ খুলেন। ভাঙ্গা গড়গড়ে গলায় প্রশ্ন করেন। আমার এই পরিণতি দেখে তোমার অনুভূতি কেমন? আনভি
আনভি এক পলকের জন্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অনার দিকে। তিনি যতই অপরাধী হোক, এক সময় তো তাকে নিজের বাবা বলেই জেনে এসেছে। আনভির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে শান্ত কণ্ঠে বলে, আপনার এই পরিণতি দেখে আমার ভালোও লাগছে আবার খারাপও লাগছে, তবে এটাই আপনার প্রাপ্য। আমার মায়ের সাথে আপনি যা করেছেন তার জন্য এই শাস্তিটুকু তো যথেষ্ট নয়। কথাটা শুনে ইয়াহিয়া হঠাৎ হেসে ওঠে। ফাটা ঠোঁট নিয়ে বিভৎসভাবে হাসতে থাকেন তিনি। আনভি ভীষণভাবে ভড়কে যায়। বাবার হলো কি? এমন উদ্ভট আচরণ করছে কেন তিনি? হঠাৎই হাসি থামিয়ে দেন ইয়াহিয়া। তার চোখ দুটো বরফের মতো শীতল হয়ে উঠে। তীক্ষ্ণ কণ্ঠে তিনি বলেন, তোমার মায়ের সাথে আমি কিছু করিনি, আর তুমি আমার আসল মেয়ে নয়। এতদিন আমার আর তোমার মায়ের সম্পর্ক কিংবা তোমার জন্ম পরিচয় নিয়ে যা যা জেনে এসেছো তার সবটাই ছলনা। কথাগুলো কানে পৌঁছাতেই আনভির মনে হয় ওর মাথার ভেতর বাজ পড়ছে। নিজের জন্ম পরিচয় নিয়ে এমন একটা কথা শোনার পর কার মাথা ঠিক থাকে? আনভির গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে কাপা গলায় বলে, আপনার মাথা কাজ করছে না, হয়তো কাজে বাজে কথা বলবেন না আপনি। ইয়াহিয়া এবার একটা মুখ্যম প্রশ্ন ছুড়ে দেন, তোমার মায়ের সাথে আমার কোনো ছবি দেখেছো কখনো? বা আমাদের একসাথে থাকার কোনো প্রমাণ? জেসমিনও তোমার কেউ না। নিজের খালামুনি জেসমিনের নাম শুনে আনভি আর স্থির থাকতে পারে না। অস্ত্রতা তাকে গ্রাস করে। সে ছটফট করতে করতে গড়াদের সাথে এগিয়ে গিয়ে বলে, তাহলে আমার আসল বাবাকে সত্যটা বলুন আমায়। বলবো না, তবে এতটুকু জেনে রাখো তুমি আমার বসের মেয়ে। এই একটা কথাই ছুড়ে দিয়েই ইয়াহিয়া উঠে সেলের পেছনের দিকে চলে যায়। আনভি পাথরের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি শুনলো সে এই মাত্র? সে কার সন্তান? তার আসল পরিচয় কি? জেসমিন খালামুনি কেন তার নিজের হবে না? ইয়াহিয়ার কথাগুলো কি সত্যি, নাকি সেফ একটা চাল? মাথাটা প্রচণ্ড ভন ভন করতে শুরু করে আনভির। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না। হন্তদন্ত হয়ে ছেলের ঘর থেকে বেরিয়ে আসে। পুরো পৃথিবীটা যেন তার চোখের সামনে দুলছে। ভীষণ অশান্ত লাগছে চারপাশ। বাইরের বেরোতেই ওয়াহেজের সাথে মুখোমুখি ধাক্কা লাগে ওর। আনভি থানায় এসেছে জেনে ওয়াহেজ ওকে মানাতে ছুটে এসেছে এখানে। আনভিকে এমন বিধ্বস্ত আর হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে ওয়াহেজ উদ্গ্রীন্ন হয়ে পড়ে। সে আনভির দুবাহু শক্ত করে ধরে বলে, কি হয়েছে সামাইরা, তুমি ঠিক আছো? আনভির গলাটা এখনো শুকনো। সে এক ঝটকায় ওয়াহেজের হাত সরিয়ে দেয় নিজের বাহু থেকে। তারপর ওয়াহেজের চোখের দিকে সরাসরি তাকিয়ে রুক্ষ গলায় বলে, আপনি এভাবে সবার সামনে আমার হাত কেন ধরেছেন? ছাড়ুন, কিছু হয়নি আমার। ওয়াহেজ এক প্রকার টেনে আনভিকে পাশের একটা বেঞ্চে বসিয়ে দেয়। তারপর একজন গার্ডকে ইশারা করে পানি আনতে বলে। আনভির ডান হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে সে উদ্গ্রীন্ন গলায় বলে, কি কথা হচ্ছে বলো তো? কি হচ্ছে তোমার? এত আপসেট কেন? যে কারণেই হোক আমাকে খুলে বলো। আনভি ওয়াহেজের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বিরক্তিকর সুরে বলে, ছাড়ুন আমার হাত, কিছু হয়নি বললাম না। ওয়াহেজ এবার উঠে এসে ধীর পায়ে আনভির সামনে একেবারে হাঁটু গেড়ে বসে পড়ে। আনভির কোলের উপর রাখা হাত দুটো নিজের দু হাতের আলতো করে আঁকড়ে ধরে ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, রাগ করো না সামাইরা, প্লিজ বলো কি হয়েছে, আমাকে মাফ করে দাও না। থানা ভর্তি পুলিশ, কত কত নারী ও পুলিশ অফিসার, সাথে এত এত গার্ড, সবার সামনে দেশের প্রেসিডেন্ট এভাবে হাঁটু গেড়ে বসে মাপ চাইছে। বিষয়টা আনভির কাছে প্রচণ্ড অস্বস্তিকর ঠেকে সে চোখ রাঙিয়ে ফিসফিস করে বলে, উঠুন বলছি। ওয়াহেজ তো নাসর বান্দা। আগে কথা দাও আমার সাথে বাড়ি যাবে, মাফ না হয় পরে করলেও চলবে। আনভির এখন ওয়াহেজকে প্রয়োজন। সে খুব ভালো করে বুঝতে পারছে যে ওয়াহেজ তার সাথেই থাকতে চায়। একটা সুযোগ তো দেওয়াই যায়। তাছাড়া বাড়ি থেকে তো সে মনে মনে পণ করে এসেছে, ওয়াহেজ নিতে এলে তার সাথেই চলে যাবে। আনভি তাই সামান্য মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, আচ্ছা উঠুন এবার। সম্মতি পেয়ে ওয়াহেজের চোখে মুখে রাজ্যের খুশি উপচে পড়ে। সে দ্রুত উঠে আনভির ঠিক পাশটিতে বসে। আনভি স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। একবার ভাবে ওয়াহেজকে সব খুলে বলবে।
পরক্ষণেই আবার মনে হয় না থাক, এখন এসব বলার কোনো প্রয়োজন নেই। এর মাঝেই গার্ড পানির বোতল নিয়ে আসে। ওয়াহেদ সেটা আনভির হাতে দেয়। আনভি বোতলটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। আমি বাড়ি যাব। থানায় ওয়াহেজের বেশ কিছু জরুরি কাজ ছিল, কিন্তু এখন শেষ হবে মন দিলে আনভিকে নিয়ে যাওয়া হবে না। তাই সেও তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে। হ্যাঁ, চলো। কথাটা শুনে ওয়াহেজের উত্তরের অপেক্ষা না করেই আনভি হনহন করে থানা থেকে বেরিয়ে যায়। সোজা গিয়ে উঠে ওয়াহেজের গাড়িতে। ওয়াহেজ আজ নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে, সাথে আনভি আছে বলে কথা। ওয়াহেজ গাড়ির আগে 7টা গাড়ি হড়বড় চলতে শুরু করে, সবগুলোই গার্ডদের। আনভি সিটে বসেছে ঠিকই, কিন্তু সিট বেল্ট বাঁধেনি। ওয়াহেজ সেটা খেয়াল করে আনভির দিকে ঝুঁকে আসে বেল্টটা আটকে দেওয়ার জন্য। আনভির হঠাৎ ভীষণ অস্বস্তি হতে শুরু করে। ওয়াহেজ একদম ওর খুব কাছে চলে এসেছে। ওর ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে আনভির মুখে। আনভি চোখ বুজে দাঁত চেপে বলে। এতক্ষণ লাগে নাকি একটা বেল্ট বাঁধতে? সরুন, আমি নিজে বেঁধে নিচ্ছি। আনভির কথা শুনে ওয়াহেজ আর নিজেকে দমিয়ে রাখতে পারে না। সিট বেল্ট বাঁধাটা তো একটা বাহানা মাত্র। সে টুপ করে আনভির ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আনভি মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। কি হলো এটা? ওয়াহেজ কি করলো? আনভির ঠোঁটের পর পর কয়েকবার গভীর চুম্বন এঁকে দিয়ে ওয়াহেজ নিজের সিটে গিয়ে বসে। ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ঝুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে। আহ, শান্তি। আনভি রাগী চোখে ওয়াহেজের দিকে তাকিয়ে হিস হিস করে ওঠে। কি করলেন এটা? বেয়াদব লোক! একটু লজ্জা করেন আপনার নির্লজ্জ বেহায়া কোথাকার। ওয়াহেজ গাড়ি স্টার্ট দিতে দিতে আর চোখে আনভির দিকে তাকায়। তারপর বেশ রসিকতার স্বরে বলে। কি, আবার কবে দেখাবো? দেখায় না প্লিজ। তোমার এই ঠোঁট জোড়ো না আমাকে চুম্বকের মতো টানে। আমি আর কি করব বলো? সব দোষ তো তোমার ঠোঁটের, আমার না। একে তো বাবার কাছে শোনা এই ভয়ঙ্কর সত্যিটার ধাক্কা, তার উপর ওয়াহেজের এই ফাজলামো, সব মিলিয়ে আনভি একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। সে ওয়াহেজের কথার কোনো উত্তর না দিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকে। আনভিকে একদম চুপ মেরে যেতে দেখে ওয়াহেজ এবার গম্ভীর গলায় প্রশ্ন করে। কি হলো এত চুপ যে? কি হচ্ছে তোমার? তোমার বাবার সাথে কি কথা হলো ভেতরে? আনভি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলে। কিছু হয়নি, জাস্ট একটু কষ্ট লাগছিল। লোকটা তো আমার বাবা, যতই অপরাধী হোক না কেন। ওয়াহেজ স্পষ্ট বুঝতে পারে আনভি কিছু একটা গোপন করছে। তারপরও সে বিষয়টা নিয়ে আর ঘাটায় না। প্রসঙ্গ পাল্টে দিয়ে সহজ গলায় বলে। না, কি আর খাবো? প্রেসিডেন্টের গাড়ি রাস্তায় থামিয়ে খাবার কেনাটা বড্ড বেমানান দেখাবে। আপনি বরং আপনার এই উদ্ভট চিন্তা ভাবনাগুলো নিজের কাছেই রাখুন। এ শুনে ওয়াহেজ ভ্রু কুঁচকে বলে। উদ্ভট হতে যাবে কেন? আমি আমার স্ত্রীর জন্য খাবার কিনবো। বাইরের পৃথিবীর কাছে আমি প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি খুব সাধারণ একজন মানুষ। কারো সন্তান, কারো স্বামী, আর কদিন পর হয়ে যাবে একজন বাবা। বাবা হয়ে যাব কথাটা কানে যেতেই আনভি চট করে ওয়াহেজের দিকে তাকায়। ওর এই আকস্মিক দৃষ্টি দেখে ওয়াহেজের কপালে ভাঁজ পড়ে। ও বলে। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? আমি তো বাবা হবই, তাই না? আর তুমি হবে মা। কথাটা শুনে আনভির মনের গহীনে আলাদা এক আনন্দের ঢেউ খেলে যায়। তবুও সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে তাচ্ছিল্যের সুরে বলে। শখ তো দেখছি 16 আনা, স্বপ্ন একটু কমই দেখুন না। ওয়াহেজ শব্দ করে হেসে উঠে বলে। এইভাবে মুখ ঘুরলে তো চলবে না বেগম সাহেবা। আপনাকে আমার বাচ্চার মা তো হতেই হবে। তো আমি কি না করেছি নাকি? বিয়ে যখন হয়েছে বাচ্চা তো হবেই। ওয়াহেজ এবার একটু নরম গলায় জিজ্ঞেস করে। আপনি কি আমাকে মাফ করেছেন ম্যাডাম? না, করিনি। আপনার সাথে বাড়ি ফিরে যাচ্ছি মানেই যে আপনাকে মাফ করে দিয়েছি, এমনটা ভাববেন না কিন্তু। না না, তা আমি ভাবছিও না। বাপরে বাপ, কি অভিমান তোমার! তুমি আমাকে শাস্তি দিও, কোনো সমস্যা নেই। আমি সারা জীবন মাথা পেতে নেব সেই শাস্তি। জানো, গতকাল রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারিনি বলে আমার একটুও ঘুম আসেনি। বারবার শুধু মনে হচ্ছিল আমি বুঝি সব হারিয়ে ফেলেছি, সব। কথাগুলো শুনে আনভি নিস্তব্ধ হয়ে বসে থাকে। গত রাতে তো তার বুকের ভেতরটা ভীষণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু সেই কষ্টের কথা সে ওয়াহেজকে বোঝাবে কি করে?
নীরবতা ভেঙে আনভিকে আনমনা হতে দেখে ওয়াহেস নিচু স্বরে ডেকে বলে, সামেরা, শান্তি দিও, শাস্তিও দিও, তবে মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গ দিও, ছেড়ে যেও না আমায়। আনভি এ কথা শুনে মুচকি হেসে বলে। আচ্ছা। আনভিকে নিয়ে নিজের বাড়িতে পা রাখে ওয়াহেস। সদর দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই বাড়ির পরিবেশটা যেন হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। উপস্থিত প্রতিটি মানুষের দৃষ্টি তীক্ষ্ণ ফোলার মতো বিঁধতে থাকে আনভির গায়ে। একে তো আনভিকে বাড়ির কেউ আগে থেকেই খুব একটা পছন্দ করে না, তার উপর আনভির বাবাকে সদ্য দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে চারপাশের বাতাস এক চাপা ক্ষোভ আর বিরক্তির ছাপ স্পষ্ট। ওয়াহেস বুঝতে পারে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে না পারলে এরা আনভিকে শান্তিতে থাকতে দিবে না। বাড়ির লোকদের উপযুক্ত জবাব দেওয়ার বিষয়টা পরে ভাবা যাবে। আপাতত আনভিকে এই দম বন্ধ করা পরিবেশ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন। তাই কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আনভিকে নিয়ে সোজা নিজের ঘরে চলে যায় সে। ঘরের দরজা বন্ধ হতেই আনভির বুকের ভেতরে আটকে থাকা শ্বাসটা যেন সশব্দে বেরিয়ে আসে। সে অসহায় দৃষ্টিতে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, ওয়াহিস, আপনি কি আমায় এখানে এনে কোনো ভুল করলেন? দেখলেন না সবাই আমার দিকে কেমন চোখে তাকাচ্ছে? তারা তো এখন আমার সাথে স্বাভাবিকভাবে কথাই বলবে না। ওয়াহেজ এগিয়ে সে পরম মমতায় আনভির মাথায় হাত বুলিয়ে দেয়, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, তুমি কি আগে বোরখাটা খুলে এসো। কে কি ভাবলো বা কি বললো এসব দেখে কোনো লাভ নেই। তাদের যদি তোমাকে নিয়ে এতই সমস্যা থাকে, তবে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। তবু এসব নিয়ে তোমার টেনশন করো না। ওয়াহেজের এমন কথায় আনভি যেন থমকে যায়, বিস্ময়ে নিস্তব্ধ হয়ে ভাবে এই মানুষটা তার জন্য এতটা সংবেদনশীল, তার জন্য নিজের পরিবার ছেড়ে আলাদা হতেও দ্বিধা করবে না। কিন্তু না, এমনটা হতে দেওয়া যাবে না। এতে আনভিকেই তার পরিবারের কাছে প্রধান অপরাধী হয়ে উঠতে হবে। এমনিতেই তারা আনভিকে দেখতে পারে না, এরপর তো একেবারে চোখের বিষ হয়ে উঠবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আনভি নিজ থেকে শান্ত করে, তারপর কাপড় রাখার ঘরে প্রবেশ করে বরখা বদলে বেরিয়ে আসে। এখন আর অন্য কিছু ভাবার সময় নেই। আজ তার বাবা তাকে যে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে তা এখনই ওয়াহেজকে জানানো খুব জরুরি। আনভি তৈরি হয়ে বেরিয়ে আসতেই ওয়াহেজ তার স্বভাবসুলভ ভঙ্গিতে পেছন থেকে দু হাতে আনভির কোমর জড়িয়ে ধরে। আনভির ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে আলতো করে কয়েকবার চুমু এঁকে দেয়। আনভিও বাধা না দিয়ে নিজের হাতটা উঁচিয়ে ওয়াহেজের চুলে বিলি কাটতে কাটতে ডাকে, ওয়াহিস, আপনাকে আমার কিছু বলার আছে। আনভির ঘাড়ের কাছে মুখ রেখেই ফিসফিস করে ওয়াহেজ বলে, জি বলুন ম্যাডাম। আনভি এক বুক গভীর শ্বাস টেনে নিয়ে নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চার করে বলে ওঠে, আমি আমি না আমার বাবার আসল সন্তান নই ওয়াহিস। আমার বাবা আজ নিজেই আমাকে এই কথাটা বলেছেন। আমি কোনো কুল কিনারা পাচ্ছি না, কি করব আমি বুঝতে পারছি না। তিনি কি সত্যিই বলেছেন? আনভির এমন বিস্ময়কর কথায় ওয়াহেজের মাঝে কোনো হেলদোল দেখা যায় না, সে একদম শান্ত থাকে। এ খবর তার কাছে মোটেও নতুন কিছু নয়। বিন্দুমাত্র অবাক না হয়ে সে আনভিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। আনভির দু বাহুতে হাত রেখে সরাসরি তার চোখের দিকে তাকে স্থির কণ্ঠে বলে, হ্যাঁ, কথারই সত্য। আনভির চোখ দুটি বিস্ময়ে বড় বড় হয়ে যায়। অবিশ্বাসের সুরে সে প্রশ্ন করে, আপনি আপনি কি করে জানেন এটা? ওয়াহিস একবার সতর্ক দৃষ্টিতে ঘরের চারপাশটা দেখে নেয়, তারপর আনভির মুখের দিকে তাকিয়ে এক রহস্যময় শান্ত ভঙ্গিতে বলে, তোমার আসল বাবাকে আমি খুব ভালো করেই চিনি, আর তুমিও তাকে চেনো। দেখা করবে তার সাথে? কথাগুলো শুনে আনভির আক্ষরিক অর্থের আকাশ থেকে পড়ে। ওয়াহেস এত কিছু কি করে জানে? বুকের ভেতরটায় তোলপাড় শুরু হয়ে যায় তার। অস্থির হয়ে ছটফট করতে করতে ও বলে ওঠে, হ্যাঁ, দেখবো। আমার নিয়ে চলুন তার কাছে, এক্ষুনি নিয়ে চলুন। ওয়াহেস আনভির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে আগলে ধরে, এক অদ্ভুত দৃঢ়তার সাথে বলে, চলো, সময় এসে গেছে। এইটুকু বলেই আর কালক্ষেপণ না করে আনভির হাত ধরে তাকে নিয়ে ঘরের বাহিরে পা বাড়ায় ওয়াহেস।
ওয়াহেস আনভির হাত শক্ত করে ধরে লিভিং রুমে নেমে আসে। ড্রয়িং রুমের উপস্থিত বাড়ির প্রতিটি সদস্য তাদের এভাবে নামতে দেখে মুহূর্তেই বিচলিত হয়ে পড়েন। সবার ঠিক মাঝখানে এসে দাঁড়ায় ওয়াহেস। এক পলক তাকায় ওহির বাবা অর্থাৎ নিজের চাচা শোয়েব ইবনানের দিকে, তারপর আনভির দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত শীতল কণ্ঠে প্রশ্ন করে, নিজের আসল বাবাকে দেখতে চাও না? আসল বাবা? শব্দ দুটো শুনে ঘরের উপস্থিত সবাই এক কথায় বোবা হয়ে যান। আনভি হতবাক দৃষ্টিতে ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট সুরে বলে ওঠে, জি। ওয়াহেজ এবার সরাসরি শোয়েবের দিকে আঙ্গুল তাক করে, দাঁত চেপে চাপা আক্রোশে বলতে থাকে, উনি তোমার বাবা। তুমি ইবনান পরিবারের সন্তান। ওনার প্রথম স্ত্রী ছিলেন তোমার মা। নিজের সম্মান বাঁচাতে উনি ইয়াহিয়াকে তোমার বাবা সাজিয়েছেন, তোমাকে নিজের চোখের সামনে রাখতে আর ইয়াহিয়ার মাধ্যমে আমার ক্ষতি করতে। আমাদের বিয়ের এই পুরো ছক কষেছিলেন উনি। তোমার এই আসল পেতে শুধু একজন প্রতারকই নন, একজন দেশদ্রোহীও। গতকাল রাতে ইয়াহিয়া নিজের মুখে সব স্বীকার করেছে। আমার কাছে প্রতিটি কথার অকাট্য প্রমাণ আছে। ওয়াহেজের কথাগুলো শোনার পর পুরো লিভিং রুম যেন শ্মশানের মৌনতা নেমে আসে। আনভি কথা বলার শেষ শক্তিটুকু হারিয়ে ফেলে। কি শুনছে এসব সে? ওয়াহেজের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেল। রুশদির তো রীতিমতো মাথা ঘুরে যাওয়ার উপক্রম। তিনি তীব্র কণ্ঠে চিৎকার করে ওঠেন, কি বলছো কি ওয়াহিস এসব? তুমি কাকে কার মেয়ে বানিয়ে দিচ্ছ? ওয়াহেস আনভির হাত ছেড়ে দিয়ে তাদের দিকে আরো কয়েক কদম এগিয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকা সোয়েব ইবনানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সত্যটা এবার নিজের মুখে প্রকাশ করুন মিস্টার শোয়েব ইবরান। সোয়েব ধীরে সুস্থে চোখ তুলে একবার সবার দিকে তাকান। পালানোর আর কোনো রাস্তাই আজ তার খোলা নেই। তিনি আনভির দিকে করুণ দৃষ্টিতে তাকে বলতে শুরু করেন, হ্যাঁ, আনভি আমারই মেয়ে। হোস্টেল জীবনে আনভির মায়ের সাথে প্রেম করে বিয়ে করেছিলাম আমি, কিন্তু পরে চাকরি পেয়ে রুজদিদের কোম্পানিতে ঢোকার পর পরিস্থিতির শিকার হয়ে আমি রুজদিককে বিয়ে করি। তবে আমি আনভির মাকে সত্যি ভালোবাসতাম, তাকে হারাতেই চাইনি। আমার পরিকল্পনা ছিল রুজদিদের পুরো কোম্পানিটা হাতিয়ে নিয়ে ওকে ছেড়ে দেব, তারপর আনভি আর ওর মাকে নিয়ে নতুন করে সংসার পাতব। কিন্তু তার আগেই অভিমানে আমার পৃথিবী ছেড়ে চলে যায় আনভির মা। এরপর আমি ইয়াইকে দিয়ে আনভিকে বড় করেছি। জেসমিন নামের এক নার্সকে তার খালামণি সাজিয়ে দেখভালের দায়িত্বে রেখেছিলাম। সারাকে বিদেশে পাঠিয়ে তোমার আর ওয়াহিদের বিয়ের বন্দোবস্ত আমারই করা। আমি ওয়াহিদকে ক্ষমতা থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করেছি, কারণ আমার ড্রাগসের চালানসহ অনেক অবৈধ ব্যবসায় ওর জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, আমি ওয়াহেজকে মারতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম আনভির সাথে ওয়াহেজ থাকুক, আর আমার চোখের সামনে আমার প্রথম ভালোবাসার শেষ স্মৃতি, আমার মেয়েটা সুরক্ষিত থাকুক। আমি ভুল করেছি, আজ আমি সব স্বীকার করছি। সোয়েবের নিজ মুখে তার এমন ভয়াবহ স্বীকারোক্তি শোনার পর পুরো বাড়িটা নিস্তব্ধতায় ডুবে যায়। এত বছরের সংসার জীবনে যার সাথে ছায়ার মতো জুড়ে ছিলেন, তার এমন রূপ দেখে রুশদির পায়ের তলা থেকে মাটি সরে যান। তিনি আর নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ওঠেন। আনভি নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার জন্মদাতার দিকে। যে মানুষের ঐশ্বরে তার জন্ম, আজ তার প্রতি শুধুই ঘৃণা আর বিতৃষ্ণার জন্ম নিচ্ছে। নিজের অস্তিত্বের প্রতি যেন ঘৃণা হচ্ছে তার। দু চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু। পরিস্থিতি আর বিশৃঙ্খলা না হয় তাই ওয়াহেজ কঠোর গলায় নির্দেশ দেয়, বাড়ির মহিলারা সবাই নিজেদের ঘরে চলে যাও। এই অপরাধীকে ধরতে এখনই পুলিশ আসবে। তার করা দৃষ্টির সামনে কেউ আর কথা বলার সাহস পায় না। ওয়াহেজের মা রুশদিকে ধরে নিয়ে যান। আয়রাও ওহিকে নিয়ে ভেতরে চলে যায়। কিন্তু আনভি যেন পাথরের মূর্তির মতো অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াহেজ গম্ভীর গলায় বলে, সামাইরা, ভেতরে যাও। আনভি শুনতে পায় না। ওয়াহেজ এবার আরো জোরালো ধমক দেয়। সামাইরা, যাও। এবার আনভির সম্মিত ফিরে তড়িঘড়ি করে চোখের পানি মুছে এক বুক যন্ত্রণা নিয়ে সে ঘরের দিকে পা বাড়ায়। মহিলারা ভেতরে যেতেই পুলিশ ফোর্স নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রশাসনের লোকেরা। ওয়াহেজ আগে থেকেই সব কিছু প্রস্তুত করে রেখেছিল। পুলিশ এসে শোয়েবের হাতে হাত করা পরায়।
ওয়াহেস আর তার বাবা নিঃশব্দে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকেন। আনভি বারান্দায় দাঁড়িয়ে আছে। পর্দার আড়াল থেকে সে দেখছে তার জন্মদাতাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য। সে জানে এই মানুষটার মৃত্যু কতটা ভয়াবহ হবে। দেশদ্রোহীদের প্রকাশ্যে বিশাল কড়াইতে ফুটন্ত পানিতে সেদ্ধ করে মারা হয়, এই নির্মম সত্যটা তার বুকে কাঁপন ধরায়। বাবা হয়েও বাবাকে না পাওয়ার আক্ষেপ তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যাকে সে নিজের মায়ের বোন, নিজের মায়ের মতো জেনে এসেছে, সেও যে এই ভয়ঙ্কর নাটকের অংশ ছিল, এই সত্য আনভিকে কুড়ে কুড়ে খেয়ে নিল পুরোটা। ওয়াহেস ধীর পায়ে আনভির পেছনে এসে দাঁড়ায় আর নরম গলায় বলে, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। এভাবে ভেতরে ভেতরে গুমড়ে থেকো না, জোরে কেঁদে নিজের সব কষ্ট বের করে দাও। আজকে এই সব যন্ত্রণার সমাপ্তি হোক। আনভি অশ্রুসিক্ত চোখে ওয়াহেজের দিকে ঘোরে, তারপর আর নিজেকে ধরে রাখতে পারে না। হু হু করে কেঁদে উঠে ওয়াহেজের গলা জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিয়ে ভাঙ্গা গলায় বলে, আমি কি করব? কি করা উচিত আমার? একের পর এক এত বড় ধাক্কা আমি আর নিতে পারছি না, আমি সত্যি মানতে পারছি না আর। ওয়াহেজ পরম মমতায় আনভির পিঠে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনার সুরে বলে, হয়তো এটা আল্লাহর ইচ্ছা। নিজেকে শক্ত করো, আমি তো আছি। আনভি ওয়াহেজের শার্ট খামচে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। তাকে তো এখন শক্ত হতেই হবে। ওয়াহেজ তাকে বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আনভির কপালে আলতো করে চুমু এঁকে দেয়। ফিসফিস করে বলে, কেঁদো না সামাইরা, যা হওয়ার তা তো হবে। এখন শুধু ওদের প্রাপ্য শাস্তি পাওয়াটুকু বাকি। আনভি কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ওয়াহেজের বুকে মাথা রেখেই দাঁড়িয়ে থাকে। বিকেল 5:30। পশ্চিম আকাশে সূর্যটা স্নান হয়ে আছে। বিচারের ময়দানে দাঁড়িয়ে আছে আনভি। আনভি একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার পায়ের খুব কাছেই পড়ে আছে এক বাবার নিথর দেহ। একটু আগেই জল্লাদের নির্মম খড়গ নেমে এসেছে ইয়াহিয়ার ঘাড়ে। ধুলোয় লুটিয়ে পড়েছে তার ছিন্ন মস্তিষ্ক। বাতাসে ভাসছে তরতাজা রক্তের তীব্র গন্ধ। কিন্তু আনভির শোক করার বা ডুকরে কেঁদে ওঠার ফুসরতটুকু নেই, কারণ বাতাস চিরে ক্রমাগত ভেসে আসছে আরেক বাবার গগন বিদারী আর্তনাদ। সোয়েবকে চোখের সামনে জীবন্ত সেদ্ধ করা হচ্ছে ফুটন্ত মৃত্যুতে। তার এই যন্ত্রণা কাতর চিৎকারে ময়দানের উপস্থিত সবার চির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে আতঙ্কের স্রোত। অথচ আনভি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছে। তার চোখের সামনে শুধু ভাসছে একটু আগের দৃশ্যটা। সোয়েবের সাথে শেষ বারের মতো কথা বলার এই ছোট্ট সুযোগ। টানা 5 ঘন্টার পাশরিক রিমান্ড আর বেধড়ক টর্চারের লোকটার শরীরের আস্ত কিছু রাখেনি। মাংস থেতলে গিয়েছে, কিন্তু ঘাতকেরা তার মুখ থেকে একটা টু শব্দ আদায় করতে পারেনি। ইস্পাতের মতো কঠিন ছিলেন তিনি। কিন্তু আনভিকে যখন সামনে আনা হলো, তার রক্তাক্ত ক্লান্ত চোখ দুটো মুহূর্তেই শান্ত হয়ে গেল। কাঁপতে থাকা ঠোঁট জড়ো করে তিনি শুধু একটা কথাই বলতে পেরেছিলেন, আমাকে মাফ করিস মা। ব্যাস এতটুকুই। আর কোনো কথা তার মুখ থেকে বের হয়নি। আনভি জানে কেন এই মানুষটা আজ স্বেচ্ছায় এই ফুটন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করছে। ওয়াহেজ যখন আনভির নামটা উচ্চারণ করেছিল, আনভির জীবনের উপর যখন হুমকি এসেছিল, তখন আর পাথর হয়ে থাকতে পারেনি সোয়েব। যে মানুষটা নিজের শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া নরক যন্ত্রণা অবলীলায় সয়ে নিয়েছিল, সেই আনভিকে আগলে রাখার ওয়াদায় আবদ্ধ হয়ে সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছে। জীবন দশায় হয়তো বাবার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেনি সোয়েব। সেই আক্ষেপ তার সেই শেষ কথাটার মধ্যেই লুকিয়েছিল। কিন্তু আজ এই বিদায় বেলায় তিনি যা করে যাচ্ছেন, তা বোধহয় কোনো রূপকথার বাবাও পারে না। নিজের শরীরটাতে তিলে তিলে গলিয়ে দিয়ে চরম যন্ত্রণাকে আলিঙ্গন করে তিনি তার মেয়েকে এক নিরাপদ ছায়াতলে রেখে যাচ্ছেন। আকাশের আলো ফুরিয়ে আসছে। আনভির বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে ময়দানের দিকে। তার এক বাবার রক্তে ভেসে মাটিতে মিশে গেছে, আর অন্যজন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে শুধু তাকে বাঁচিয়ে রাখার জন্য।
ওয়াহেস নিজের চেয়ারে বসে আছে। এতক্ষণ পর ওয়াহেস নিজের চামড়ার চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ায়। মাইক্রোফোনটা একটু নিজের দিকে টেনে নিয়ে সে পুরো মাঠটার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তারপর তার ভরাট গম্ভীর কণ্ঠস্বরে বলতে থাকে। উপস্থিত দেশবাসী, আপনারা আজ এক ঐতিহাসিক ও নির্মম সত্যের সাক্ষী হয়ে থাকুন। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কতটা ভয়াবহ দৃষ্টান্তমূলক হতে পারে তা আজ আপনাদের চোখের সামনে প্রমাণিত। অপরাধীর পরিচয় এখানে নিতান্তই তুচ্ছ, সে আমার পরমাত্মীয় হোক, আমার শ্বশুর কিংবা আপন পিতৃব্য হোক। রাষ্ট্রের স্বার্থের কাছে রক্ত বা সম্পর্কের কোনো মূল্য নেই। এই ভূখণ্ডের সমাজ, নীতি ও ন্যায় বিচারের একমাত্র মাপকাঠি আমি। আমার উচ্চারিত প্রতিটি শব্দ এখানে আইন, আমার নির্দেশিত চূড়ান্ত বিধান। এই বিধান শোনা এবং মান্য করা আপনাদের ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং অলঙ্ঘনীয় কর্তব্য। যারা এই নিয়মের অবাধ্য হবে তাদের পরিণতি হবে ঠিক এমনি ভয়াবহ ও মর্মান্তিক। আমার কানে এসেছে কিছু উদ্ধত মস্তক আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ দুঃসাহস দেখাচ্ছে, রাজপথে আন্দোলনের হুঙ্কার তুলছে। তাদের জ্ঞাতার্থে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি আমি সে দুর্বল চিত্তের শাসক নয় যে জনতার সস্তা আবেগের কাছে মাথা নত করবে বা কথে উঠবে বা বসবে। রাষ্ট্রের বৃহত্তর কল্যাণ এবং শৃঙ্খলার স্বার্থে যা অপরিহার্য আমি নির্দ্বিধায় ঠিক তাই করব। যে কণ্ঠস্বর আমার এই ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়াবে সেই কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। যে হস্ত আমার বিধানে হস্তক্ষেপ করতে চাইবে তার সমূলে উৎপাটন করা হবে। আশা করি আমার বার্তা আপনাদের মস্তিষ্ক অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছেছে। মনে রাখবেন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত এবং আমার বিধানই এ রাষ্ট্রের শেষ কথা। সবাইকে ধন্যবাদ। রাত এখন ঠিক 2টো। নিস্তব্ধ চরাচর। শহরের সব কোলাহল কোনো এক জাদু মন্ত্রে ঘুমিয়ে পড়েছে। ব্যালকনির আধো অন্ধকারে রাখা সোফায় নিশ্চল হয়ে বসে আছে আনভি। রাতের হিমেল বাতাস তার এলোমেলো চুলগুলো নিয়ে খেলা করছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। জীবনের খাতায় জমে থাকা কত শত না বলা অভিযোগ আজ তার মনের ভেতরের উথাল পাথাল করছে। আজ আদালতের কাঠগড়া থেকে ফেরার পর চারপাশের পৃথিবীটা বড্ড অচেনা ঠেকছে আনভির কাছে। ওয়াহেজের মা এসে তাকে বুকে জড়িয়ে ধরে অনেক সান্ত্বনা দিয়েছে, কিন্তু মনের ভার কি এত সহজে কমে? রোস্তি এখন হাসপাতালে ভর্তি। এত বড় একটা নির্মম সত্যির মুখোমুখি হওয়ার পর আর চোখের সামনে নিজের স্বামীর আকস্মিক মৃত্যুর দৃশ্য দেখে সে এখন মানসিক ভারসাম্য হারিয়ে প্রলাপ বকছে। সত্যি জীবন বড়ই অদ্ভুত। এই আছে তো এই নেই। হুট করেই সব শুরু হয়, আবার ঝড়ের বেগে সব তছনছ করে দিয়ে নিমিষেই শূন্যতায় মিলিয়ে যায়। এক বুক গভীর বিষণ্ণতা আর ক্লান্তি নিয়ে আনভি তার মাথাটা এলিয়ে দেয় ওয়াহেজের প্রশস্ত কাঁধে। ওয়াহেজ তাকে অতি মমতায় আগলে রেখেছে। নিজের এক হাত দিয়ে আনভিকে আরও একটু নিজের কাছে টেনে নিয়েছে সে। বারবার বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, সাহস জোগাচ্ছে। এই যে চারপাশে এত এত অশান্তি, এত দমবন্ধ করা পরিস্থিতির মাঝেও একটা মানুষ তাকে এতটা বুঝতে পারছে, ছায়ার মতো পাশে থাকছে, এটাই আনভির কাছে অতি প্রাপ্তির। এই অশান্তির মাঝেও ওয়াহেজের এই সাপোর্টটা আনভির জন্য এক টুকরো নিটোল প্রশান্তি। ওয়াহেজ এক দৃষ্টিতে একরাশ মুগ্ধতা আর মায়া নিয়ে চেয়ে আছে আনভির শ্রান্ত মুখের দিকে, আর আনভির শূন্য দৃষ্টি সুদূর আকাশের ওই একাকী চাঁদের নিবদ্ধ। হঠাৎ আনভির দৃষ্টি ঘুরিয়ে ওয়াহেজের চোখে চোখ রাখে, শুকনো গলায় বলে ওঠে, জানেন ওয়াহেজ একটা কথা? ওয়াহেজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, না তো জানি না, তুমি বললে তবে না জানবো। আনভি ওয়াহেজের কাঁধ থেকে মাথা তুলে সজা হয়ে বসে, নিজের নরম দু হাতের তালু আলতো করে রাখে ওয়াহেজের দু গালে, তারপর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আপনার কাঁধে, আপনার বুকে আমি এতটা নিশ্চিন্তে মাথা রাখি, পৃথিবীর সব কোলাহল ভুলে যাই। আমার কাছে আপনার এই বিধ্বস্ত কাঁধ আর বুকটাও এক ধরনের রিজিক মনে হয়। কথাটা শুনে ওয়াহেজের চোখে প্রেম আর মায়া চিকচিক করে ওঠে। সে আনভির মুখের দিকে আরেকটু এগিয়ে আসে, তারপর তার কপালে আদরে আলতো করে একে দেয় ভালোবাসার এক পবিত্র চুম্বন, আর ফিসফিস করে বলে ওঠে, আর তুমি তুমি তো পুরোটা আমার জন্য আল্লাহর দেওয়ার সবচেয়ে সুন্দর নেয়ামত, আমার প্রিয়তমা। ওয়াহেজের কণ্ঠের এই ছোট্ট অথচ অতল স্পর্শী কথাগুলো এক ঐন্দ্রজালিক প্রলেপ হয়ে ছুঁয়ে যায় আনভির মন। মুহূর্তেই
কোরফুলের মতো উবড়ে যায় তার দীর্ঘদিনের জমিয়ে রাখা সমস্ত বিষণ্ণতা, যাবতীয় ক্লান্তি। অলক্ষ্যেই তার আনন মুখের আদলে ঠিক ঠোঁটের কোণে ফুটে ওঠে ভোরের প্রথম আলোর মতো পবিত্র হাসি। তার জীবনের যত না পাওয়া অভিমানের ভারী মেঘ, না বলা হাহাকার আর পেরিয়ে আসা সমস্ত ঝড় ঝঞ্ঝা এই একটি তৃপ্তির হাসিতেই আজ তৃপ্তি খুঁজে পেয়েছে আনভি। চারপাশের নিবিড় নৈশব্দ আর আকাশ থেকে ঝরে পড়া চাঁদের রূপলি আলো দূর থেকে নীরবে সাক্ষী হয়ে রয় দুটি ভালোবাসার মানুষের এক সুন্দরতম সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।